আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি কমিউনিটি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আচ্ছা ডক্টর মন্ডল, ভ্যাকসিন নিয়ে তো এখন তোলপাড় হচ্ছে। আমাদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অ্যাপ্রুভাল পেয়েছে ভারতে ব্যবহারের জন্য। এর মধ্যে ভ্যাকসিন নিয়ে কিন্তু একটু সংশয়ও রয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে কিছুদিন আগে একটা ট্রায়াল রানে হরিয়ানার এক মন্ত্রী একটা ভ্যাকসিনের ডোজ নিয়ে কোভিডে আবার আক্রান্ত হলেন। সাধারণ মানুষ ভাবছেন ভ্যাকসিন নিলে কি আবার লাভের থেকে ক্ষতি হবে? এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে দেন। প্রথম যে ভ্যাকসিনটা বেরোয়, কোন একটা অসুখের যে প্রথম ভ্যাকসিন বেরোয়, সেটাতে অনেক রকমের গন্ডগোল হতে পারে এবং সেগুলো সবসময় যে আমাদের অসাবধানতার ফল, সবসময় যে কোনো সাসেপ্টেবিলিটি বা লেস ইমিউনিটি, এসব কিছু নয়। রাশিয়ান একটা ভ্যাকসিন অনেকদিন আগে একটা বিশাল ডিজাস্টার হয়েছিল, অনেকগুলো ছেলে মেয়ে মারা গিয়েছিল। সেটা বোধহয় মিজলস ভ্যাকসিনের। এবং এরপরেও অনেক ভ্যাকসিনে অনেক অসুবিধা, অ্যাডভার্স ইফেক্ট হয়েছে। এবারে এটা হলো নতুন একটা ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটাকে আমাদের এখনো পর্যন্ত পুরোপুরি মূল্যায়ন করে ওঠা হয়নি। এবং দেখুন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেও কিন্তু একটা আপনার আনটুওয়ার্ড ইনসিডেন্ট একজনের হয়েছিল, তারপরে সেটা অন্য জিনিসে এক্সপ্লেন করা গিয়েছিল। অতএব এটা ভাববার কোনো অবকাশ নেই যে এই ভ্যাকসিন নিলেই সবাই খুব ক্ষতি হয়ে যাবে, তা নয়। দু একটা কেসে একটু এদিক ওদিক হতে পারে। অ্যাডভার্স ইফেক্টস তো সব ভ্যাকসিনই এখনো হয় ভাই। দেখুন, বিসিজি দিলেও অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, মিজলস দিলেও অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন দিলেও অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। অতএব করোনা ভ্যাকসিন দিলে যে হবে না, এটা আমি কেন, কোনো বৈজ্ঞানিকই এটা 100% গ্যারান্টি দিতে পারবে। তবে হ্যাঁ, কোনটা কতটা সেফ সেটা বোঝানোর জন্য সব থেকে যদি আপনি মূল্যায়ন করেন, দেখুন ফাইজার ভ্যাকসিনেও কিন্তু কিছু কিছু আনটুওয়ার্ড ইনসিডেন্ট কিন্তু আমেরিকাতেই প্রমাণিত হয়েছে। স্পুটনিকের কথা ছেড়ে দিলাম, কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিনটা কিন্তু আমাদের দেশের তৈরি। আমার তো মনে হয় আমাকে যদি কেউ নিতে বলে, আমি তো কোভিশিল্ড নেবো, আমাদের দেশের ভ্যাকসিনটা। তবে হ্যাঁ, অ্যাস্ট্রাজেনেকা যেটা তৈরি করছে সেটা কিন্তু আমাদের সেরাম ইনস্টিটিউট করছে, কিন্তু টেকনোলজিটা ওদের। অতএব আমাদের কিভাবে ওটা কতটা কি হবে সেগুলো সব বোঝা খুব মুশকিল। আর ডিসিজিআই তো অ্যাপ্রুভাল এখনো দেয়নি, ও বলছে 1-2 দিন টাইম লাগবে। তো 1-2 দিন টাইমে তারপরে অ্যাপ্রুভ হবে। আজকে ড্রাই রান হচ্ছে এবং এরপরে ভ্যাকসিনটা ওই প্রায়োরিটি যারা ইন্ডিভিজুয়ালস তাদের আগে দেওয়া হবে। এটা খুবই ভালো কথা, খুবই ভালো সংবাদ। এবং আপনারা দেখতে থাকুন, তাহলে দেখবেন যে আলটিমেটলি দেখা যাবে যে হয়তো 0.1% কেসে কি ইভেন লেস আনটুওয়ার্ড ইনসিডেন্ট হচ্ছে। আনটুওয়ার্ড ইনসিডেন্ট হবে বলে ভ্যাকসিন নেবো না, এরকম কোনো ব্যাপার নেই। সেকেন্ড হলো, একটা ডোজ তো দিচ্ছে না, ওরা বলেছে 2টো ডোজ দিতে হবে। এবং 2টো ডোজ মানেই হচ্ছে বুস্টার ইফেক্টটা হবে বা এনহ্যান্সমেন্ট অফ অ্যান্টিবডিজ হবে, এবং সেই অ্যান্টিবডিজ অনেকদিন থাকবে, স্থায়িত্ব তার হবে। তবে কতদিন আমরা জানি না। আর একটা কথা একটু মনে রাখতে হবে যে মিউটেশনের জন্য নতুন যদি ভাইরাস হয়ে যায়, সেটা অন্যরকম হয়, সেটাই ভ্যাকসিনের দ্বারা একেবারে যে সেটা প্রতিরোধ করা যাবে না এরকম কিন্তু নয়। সেটা হয়তো অতটা পার্সেন্টেজ অফ এফিকেসি হলো না, একটু কম হবে। আবার এরকম হতে পারে যদি খুব বড় একটা মিউটেশন হয়, তাহলে আবার একটু নতুন করে আমাদের হয়তো সেটব্যাক হয়ে যেতে পারে। তবে সেসব চান্স খুব কম, 1 in a million চান্স যে একটা ওইরকম অত বড় একটা ডিজাস্টার হবে। আর দেখুন, ভ্যাকসিন দেওয়া তো হবে কোম্পানি থেকে নয়, ভ্যাকসিনটা কোম্পানি থেকে আসবে, ট্রান্সপোর্টেশন ঠিক মতন হচ্ছে কিনা, যেখানে রাখা রয়েছে সেখানে কোল্ড চেইন ঠিক মতন মেনটেন হচ্ছে কিনা। বিশেষ করে আপনি যদি ফাইজার ভ্যাকসিনের কথা ভাবেন, -70°C রাখতে হবে, চারটিখানি কথা নয়। আর যদি অন্যান্য ভ্যাকসিন ভাবেন, সেখানেও তো একটা ঠান্ডা অ্যাটমসফিয়ারের মধ্যে রেখে ভ্যাকসিনটাকে রাখতে হবে। আর একটা কথা আপনি বলেছেন খুব ভালো, যে হরিয়ানার একটা মিনিস্টার এই ভ্যাকসিন নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, এগুলো সবই তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। অতএব এগুলো জ্যান্ত ভাইরাস, জ্যান্ত ভাইরাসগুলোকে একটু অপেক্ষা করে দিয়ে আমরা শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো সেখানে তার পজিটিভিটি হতেই পারে, কিন্তু সেই পজিটিভিটিটা তো অসুখ নয়। আর এটার জন্য কোনো অসুস্থতা অনুভব করে থাকে, সেটা হচ্ছে ওই অ্যাডভার্স ইফেক্টস ফলোইং ইমিউনাইজেশন, AEFI, ওই গ্রুপের মধ্যেই পড়বে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। একজন লোকের হয়েছে, আমাদের এত বড় দেশে এতগুলো লোকের মধ্যে টেস্টিং চলছে,
আমি এক্সাক্ট ফিগারটা জানি না, তবে বোধহয় সামওয়্যার অ্যারাউন্ড 30,000 কি 40,000 লোকের মধ্যে এই থার্ড ফেজ ট্রায়াল যেটা সেটা চলছে, এবং এর পুরোপুরি রিপোর্ট আমরা এখনো পাইনি। নাইসেড পর্যন্ত যেটা শুরু করেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে ফেজ 3 ট্রায়াল চলছে। অতএব সেটার রিপোর্ট পেলে তখন আমরা বুঝতে পারবো কতজন লোকের মধ্যে অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে, এবং এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এটা কি বলা যায় ভারতে আমরা পিক পেরিয়ে গেছি? অবশ্যই অবশ্যই। আপনি দেখুন, যদি আপনি বলেন হ্যাঁ কম টেস্টিং করা হচ্ছে, আমরা সঠিক খবর হয়তো আমরা পাচ্ছি না। আমি মেদিনীপুরে যাই, সেখানেও দেখেছি তেমন কিছু অসুবিধা নেই। হলদিয়ায় যাই, হলদিয়াতে কিছু কিছু আছে পকেটস, কিন্তু আমি যেখানে যাই সেখানে এরকম হাসপাতালে ভর্তি করতে হয়েছে, মারা গেছে এরকম খবর আমার কাছে নেই। আপনি ভাবুন যে নাম্বার অফ ডেথস ইন দ্য রোড বা অন্যান্য কেসে রোড অ্যাক্সিডেন্টে যতজন লোক মারা যায় তার থেকে কম লোকই এই করোনার জন্য মারা গেছে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সংক্রমণ বিভিন্ন দেশে বিভিন্ন সময় এসেছে। ইউরোপে এসেছে, কমেছে, আবার বাড়ছে। আমাদের এখানে এসেছে, মাঝে বেড়েছে, এখন একটু কমের দিকে। আমেরিকাতে কিন্তু ক্রমে বেড়েই চলেছে। এটার কারণ কি হতে পারে? দেখুন, আমেরিকা আর ইউরোপ আর ইন্ডিয়া এই তিনটে আলাদা এন্টিটি। একটা হলো যে আমেরিকাতে কিন্তু টেস্ট সেটা ফলো করা হচ্ছে, এবং যত টেস্ট করা হবে তত তো বেশি পজিটিভিটি সেটা বোঝা যাবে। ওই জন্য আমেরিকা নিয়েও আমি খুব একটা চিন্তিত নই। আর আপনি যদি বলেন ইউরোপের সেকেন্ড ফেজ চলছে, সেকেন্ড ওয়েভটা চলছে, তো ইউরোপে দেখুন ইউনিফর্মিটি তো নেই। ওরা ইউরোপিয়ান ইউনিয়ন করেছে ইকোনমিকের দিক থেকে, কিন্তু অসুখের দিক থেকে তো কোনো ইউনিটি নেই। ওরা তো যে যার নিজের মতন চালাচ্ছে। ইউকে তো প্রথমে তো কোনো লকডাউন ছিল না, ওই জন্য ইউকে বেশি আক্রান্ত হয়েছে। আর যদি আপনি ভাবেন যে ইটালি তো প্রথমে তো কোনো লকডাউনই ছিল না, ওদের ওখানে সেকেন্ড ওয়েভ হওয়াটা খুবই স্বাভাবিক, এবং খুব তাড়াতাড়ি ওরা সবকিছু আনলকের প্রক্রিয়াটা আমাদের দেশে যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট বেশ ফেজ ওয়াইজ আনলক করেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসনও সেই দিকে যথেষ্ট সতর্ক ছিলেন। তারা চেষ্টা করেছেন যে যতটা সম্ভব কন্টেনমেন্ট জোন করে। এখন আপনার প্যারিসে কন্টেনমেন্ট জোন হচ্ছে, ইটালিতে কন্টেনমেন্ট জোন হচ্ছে, কিন্তু আগে তো ছিল না ভাই। অতএব তাদের তো সেকেন্ড ওয়েভ হবেই। মানে এক্ষেত্রে কি এটা বলা যায় যে এক্ষেত্রে আমরা বরং বেশি ভালো মোকাবিলা করেছি ইউরোপ আমেরিকার থেকে? অবশ্যই, সারা পৃথিবী কেন, আপনি দেখবেন WHO সেক্রেটারি জেনারেল বলেছেন, WHO হেলথ কমিটির যে চেয়ারম্যান তিনিও বলেছেন যে ভারত সব থেকে বেশি ভালো মোকাবিলা করেছে। অবশ্য ওদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই, এই কারণে যে লকডাউনটা প্রথম ফেজে যা হয়েছিল সেটা ঠিক ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সেকেন্ড ফেজ লকডাউনটা আনা দরকার ছিল। ওটা 7 দিন 10 দিন একটু গ্যাপ দিয়ে করলে মানুষ চলাফেরারও সুবিধা হতো। সুইডেনের ভদ্রলোক যিনি পাবলিক হেলথ স্পেশালিস্ট, উনি তো অন্যভাবে জিনিসটা করেছেন যে শুধুমাত্র কন্টেনমেন্ট করা হবে ফর দ্য 65-year-old and above, এবং ছেলে মেয়েদের বাচ্চাদের তাদের কাছে আসতে দেওয়া হবে না, এবং সেটাতে সব থেকেই ওরা সফল ছিল। কিন্তু ওদের কিন্তু আমাদের যখন কমে যাচ্ছে তখন সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু ওদের একটা ছোট্ট পিক বা মিনি পিকস কয়েকটা হয়েছিল, তাতে করে ওরা কিন্তু সেটা থেকেও কিন্তু কাটিয়ে উঠছে এখন। এই প্যান্ডেমিক একেবারে শেষ হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, এবং হলে সেটা কখন হতে পারে? অবশ্যই অবশ্যই, আমার হিসেব মতন বলে যে এই প্যান্ডেমিকটা শেষ হয়ে যাবে ধরুন আগামী পুজোর আগে সবকিছু মেঘ কেটে যাবে। কেননা ততদিনে আপনার ভ্যাকসিনেশন যদি আমরা 30 কোটি ভ্যাকসিনেশনও দিয়ে ফেলতে পারি, তাহলে তো 30 কোটি যদি ধরে নিচ্ছি আক্রান্ত হয়েছে IgGর মাধ্যমে পরীক্ষা করে, তাহলে তো 60% মানে তো হার্ড ইমিউনিটি এসে গেল। হার্ড ইমিউনিটি মানে বাদ বাকি লোকরা না নিলেও কোনো অসুবিধা নেই, এবং ইট ইজ ন্যাচারাল ফেনোমেনন। কে একজন আমাদেরই বন্ধু বান্ধব ডাক্তারদের মধ্যে বলছিলেন যে অসুখটা হয়ে ইমিউনাইজড হওয়া বোধহয় বেটার। এই যেমন ধরুন কিছু অসুখ আছে, যেমন চিকেন পক্স, আমরা কি বাচ্চাদের চিকেন পক্সের ভ্যাকসিন দিই? চিকেন পক্সও এক ভাইরাস ডিজিজ, তাহলে সেখানে তো আমরা ভ্যাকসিনটা দিই না লোককে, বরং চিকেন পক্স হয়ে যাচ্ছে, তারপরে সে ইমিউনিটি হচ্ছে সারা জীবনের জন্য, সেটা তো সব থেকে ভালো। এবং এখানে করোনা ভাইরাস এক সময় আসবে, দেখবেন যে ভ্যাকসিন দেওয়ার দরকার নেই, করোনা হলে হবে, কোনো অসুবিধা নেই, চিকিৎসা যেন সঙ্গে সঙ্গে হয়, হুইচ ইজ মাস্ট। আমরা সেই দিকেই তাকিয়ে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মান্ডল আমাদের সঙ্গে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন কমিউনিটি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।